জেনেটিক্স একটা রোল প্লে করে, যদি এটা ফ্যামিলি হিস্ট্রিতে কারো থেকে থাকে সেটা থেকে আমার হতে পারে। সো ওই ক্ষেত্রে কিন্তু এটা রেসিডিউটা আমাদের বডি স্কিনের মধ্যে থেকে যায়। আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেস, যে সানস্ক্রিন ইউজ করলে আমার অ্যাকনে হয়। আমরা যদি নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে না পারি যে এরকম আমরা আছি, এভাবেই যদি নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ বডি পজিটিভিটি? ফার্স্ট অফ অল, ইটস নট এ ডিজিজ। হাই ফারিদা আপু, কেমন আছেন আপনি? হ্যালো রেজওয়ানা, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু। আমরা কিন্তু আজকে সাজগোজের অনেকগুলো এপিসোড করে ফেলেছি ইতিমধ্যে, আর আজকের এপিসোডে আমরা আমাদের বডির সবচেয়ে লার্জেস্ট অর্গান নিয়ে আমরা কথা বলবো, উইচ ইজ স্কিন। সো আমরা কিন্তু স্কিন কেয়ার নিয়ে অনেক কথা বলেছি, হেয়ার কেয়ার নিয়ে অনেক কথা বলেছি। আজকে ফাইনালি আমরা বডি স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। আমার মনে হয় পার্সোনালি যে বডি স্কিন কেয়ার এমন একটা ব্যাপার যেটা আসলে খুব বেশি মানুষের নজরে আসে না, বা এটা খুব বেশি টকড টপিক না। সো আমরা এই টপিকে আজকে কথা বলবো। অনেকেরই এই ব্যাপারে অনেক কনসার্ন আছে, যারা এই টপিকগুলোতে জানতে চায় কিন্তু খুব প্রপার কোনো অ্যান্সার তাদের কাছে নেই। সো এই জন্য বেসিক্যালি আমরা বডি স্কিন কেয়ার নিয়ে আজকে কথা বলবো। ফার্স্টে বডি স্কিন কেয়ারের মধ্যে একদম ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা অনেক বেশি মানুষ ফেস করে থাকে সাধারণত, সেটা হচ্ছে বডি অ্যাকনি। রাইট। সো আমাদের স্কিন অ্যাকনি যেরকম হয় ফেসে, আমরা এটা নিয়ে আমরা অনেক কথা বলি নর্মালি, অনেক ট্রিটমেন্টের আলোচনা হয়। সো বডি অ্যাকনি ব্যাপারটা অ্যাকচুয়ালি কীরকম হতে পারে? ওকে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যান্ড আমার কাছে মনে হয় এটা খুব কমন একটা কোয়েরি না, যেটা আমরা সবসময় পেয়ে থাকি। আর আমার মনে হয় এখন এটা নিয়ে কথা বলাটা অনেক বেশি মানে বেনিফিশিয়াল হবে, বিকজ যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে, অনেকেই কিন্তু এই প্রবলেমটা থেকে সাফার করছে। সো বেসিকলি যেটা আমার ফেসে যখন আমার অ্যাকনে হয়, যে কারণে হয় মোরারলেস কিন্তু আমার বডিতে অ্যাকনেটাও সেম টাইপ কারণেই হয়ে থাকে। সো আমাদের অ্যাকনে কেন হয়ে থাকে, এটার পিছনে তো মাল্টিপল কিছু ডিফারেন্ট রিজনস থাকে। কোর যে রিজনটা হয় যে আমার অতিরিক্ত যখন আমার পোর্স থেকে যখন সিবামটা প্রডিউস হয়, অতিরিক্ত তেল যখন প্রডিউস হয়, সেটা থেকে আমার যেটা হয় পোর্সগুলো বা লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, এবং সেটা থেকে আমার অ্যাকনে হয়ে থাকে। এছাড়া আরেকটা যেই কমন কারণে আমার অ্যাকনে হয়ে থাকে, সেটা যদি আমি প্রপারলি আমার স্কিনের যে মৃত কোষ যেটা থাকে বা ডেড স্কিন সেলস যেটা থাকে, সেটা যদি আমি ক্লিন না করে থাকি। অনেকেই আছি যে আমরা ফেসের স্কিন কিন্তু ঠিকই আমরা ধরো উইকলি বা যেভাবে রুটিনলি আমার এক্সফোলিয়েট করা দরকার সেটা আমি করে যাচ্ছি, কিন্তু বডি স্কিনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রপারলি যত্ন নিচ্ছি না, বা এক্সফোলিয়েশন যেটা করা দরকার সেটা আমরা করছি না। সো সেটা থেকেও দেখা যাচ্ছে কিন্তু আমার অ্যাকনে দেখা দিচ্ছে। এখন এই বডিতে অ্যাকনে সাধারণত কোন এরিয়াগুলোতে দেখা দেয়? ব্যাকে দেখা দেয়, আমাদের পিঠে দেখা দেয়, কাঁধে বা শোল্ডার এরিয়াতে দেখা দেয়, তারপর অনেক সময় আর্মসের এরিয়াতেও এই অ্যাকনেটা দেখা দেয়, চেস্টের এরিয়াতে দেখা দেয়। সো এই এরিয়াগুলোতে সাধারণত এই অ্যাকনেটা দেখা দেয়। সো এই অ্যাকনের পিছনে আরও এক্সটার্নাল যে রিজনগুলো থাকে, যেমন ধরো জেনেটিক্স একটা রোল প্লে করে, যদি এটা ফ্যামিলি হিস্ট্রিতে কারো থেকে থাকে সেটা থেকে আমার হতে পারে। তারপর ধরো মনে করো যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমার হতে পারে। ফর এক্সাম্পল তোমার পিউবার্টির সময় এটা হয়ে থাকে, তারপর হচ্ছে তোমার মেনস্ট্রুয়েশনের সময় এটা হয়ে থাকে, প্রেগনেন্সির সময়ও এটা হয়ে থাকে, এটা একটা হতে পারে। দেন এনভায়রনমেন্টাল রিজনে হতে পারে, যেমন বাইরের পলিউশন, ডার্ট, সেটা থেকে হতে পারে, এই ধরনের রিজনে হয়ে থাকে। এরপরে হচ্ছে খুব বেশি টাইট ফিটিং কাপড় যদি আমি পরে থাকি, দেখা যায় যে স্কিন ব্রিথ করতে পারে না, সেটা থেকেও কিন্তু আমার এই ধরনের অ্যাকনে দেখা দিতে পারে। আর আরেকটা হচ্ছে খুব হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, যেমন ধরো তুমি চিনি, প্রসেসড ফুড, এই ধরনের ডেইরি প্রোডাক্টস, এগুলো যদি তুমি অনেক বেশি পরিমাণে ইনটেক করে থাকো, সেটা থেকেও অনেক সময় এই অ্যাকনেটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে আসলে কি কি কারণে আমরা এই অ্যাকনিগুলো ফেস করে থাকি। অনেকেরই এটা নিয়ে অনেক কোয়েরিজ থাকে যে যদি অ্যাকনি হয়ে যায় সেই ক্ষেত্রে তারা কি কি করতে পারে, বা যদি যেন এটা না হয় এক্ষেত্রে তারা কি কি করতে পারে। ওকে, সো ইটস ভেরি সিম্পল। যেমন আমি যেই রিজনসগুলো বললাম, যে যেই কারণে আসলে অ্যাকনেটা হয়ে থাকে, আমি চেষ্টা করব সেগুলোকে অ্যাভয়েড করা। যেমন আমি যেটা বললাম যে একটা খুব হেলদি ডায়েট মেনটেন করা, এটা তো আমরা সবাই জানি যে এটা শুধুমাত্র আমাদের স্কিন ভালো রাখার জন্য না, আমাদের শরীর মন সব কিছু ভালো রাখার জন্য অনেক বেশি জরুরি। এটা আমাদের করতে হবে, এবং অনেক বেশি টাইট ফিট কাপড়টা অ্যাভয়েড করাটাই বেটার। একটু লুজ ব্রিদেবল কাপড় পরা, কটন কাপড় পরা, যেন স্কিনটা ব্রিথ করতে পারে, বাতাস চলাচল করতে পারে, এই ধরনের কাপড়
কাপড় পরা, তারপর হচ্ছে স্কিন কেয়ার রুটিনটা স্কিনের টাইপ অনুযায়ী ফলো করা, যেমন বডির জন্য হোক বা ফেসের জন্য হোক এক্সফলিয়েশন ইজ আ মাস্ট। আমি এক্সফলিয়েট করব প্রপারলি, আমার স্কিনটা যেন ক্লিন থাকে, ক্লেনজার আমি ইউজ করব, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং এমন যদি হয়ে থাকে যে আমি অনেক বেশি সোয়েট করছি, সকালে একবার শাওয়ার নিয়ে বের হয়েছি বাট আমি অনেক বেশি সোয়েট করলাম, কিন্তু বাসায় এসে আমি আর শাওয়ার নিলাম না, সেটা না করাই বেটার। যদি আমি অনেক বেশি সোয়েট করি বা ওয়ার্কআউট করি সেক্ষেত্রে ক্লিন করার জন্য আমি যেন শাওয়ারটা নিয়ে থাকি, এই ব্যাপারগুলোকে একটু ফলো করা। আর ডায়েটের কথা তো আমি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেস। এই জিনিসটা আমাকে, আই নো এটা বললে হয়তো অনেকের কাছেই মনে হবে যে তুমি স্ট্রেস নিও না, বাট দিস ইজ নট দ্যাট ইজি। বাট স্টিল আমি চেষ্টা করব নিজেকে যতটুকু সম্ভব যেই চিন্তাগুলো না করলেই না সেগুলো থেকে নিজেকে দূরে রাখার, বা যতটুকু সম্ভব ম্যানেজ করা যায়, কারণ এটা থেকেও কিন্তু আমার স্কিনের উপরে এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আর স্কিন কেয়ার প্রোডাক্টের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলবো যে ইনগ্রেডিয়েন্ট বেছে দেখে স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করা, এবং নন কমেডোজেনিক টার্মটা যেন থাকে সেটা দেখে ইউজ করা। যেমন আমি সানস্ক্রিনের কথা যদি তোমাকে আমি বলি, অনেকেই আছে আমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করি না বিকজ উই থিঙ্ক যে সানস্ক্রিন ইউজ করলে আমার অ্যাকনে হয়, বিষয়টা কিন্তু তা না। আবার অনেকে প্রপারলি ক্লেন্সও করে না। এটা যদিও আমার বডি অ্যাকনির বাইরে টপিক নিয়ে আমি কথা বলে ফেলছি, বাট আমার মনে হয় এটা আলোচনা করা দরকার। অনেকে দেখা যায় প্রপারলি ডাবল ক্লেন্স করে না, সেটা থেকেও কিন্তু আমার রেসিডিউ থেকে পোরটা ক্লগ করে আমার অ্যাকনে হতে পারে। আবার অনেকেরই একটা ব্যাপার থাকে যে আমরা যখন হেয়ার ওয়াশ করি তখন তো আমরা শ্যাম্পুর পরে কন্ডিশনারটা অ্যাপ্লাই করি, অ্যান্ড কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পরে এটা ওয়াশ অফ করে তারপরে অনেকে শাওয়ার শেষ করে ফেলে। সো ওই ক্ষেত্রে কিন্তু এটা রেসিডিউটা আমাদের বডি স্কিনের মধ্যে থেকে যায়। রাইট, দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট, বিকজ এটা থেকেও কিন্তু আমার ব্যাক অ্যাকনে হয়ে থাকে। অনেক সময় হয় কি যে কন্ডিশনারটা ঠিকমতো ক্লেন্স হয় না, তখন সেটা রেসিডিউ থেকেও কিন্তু আমার ব্যাক অ্যাকনে হতে পারে। সো সব থেকে বেটার হয় যে আমি লাস্ট স্টেজে গিয়ে যদি আমি আমার শাওয়ার বডি ওয়াশটা ইউজ করি তাহলে কিন্তু আমার এই চান্সটা আর থাকে না। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করব যে বেটার হয় যাদের ব্যাক অ্যাকনে বা বডি অ্যাকনের প্রবলেম আছে তাদের বডি ওয়াশে যদি স্যালিসাইলিক অ্যাসিড বা বেনজয়েল পারক্সাইড এই ইনগ্রেডিয়েন্টগুলো যদি থাকে তাহলে এটা খুব ভালো কাজ করে বডি অ্যাকনেটার সাথে ফাইট করতে। এক্স্যাক্টলি। এরপরে যেটা মোস্ট কমন একটা আমাদের চিন্তা থাকে আমাদের বডি স্কিন কেয়ারের মধ্যে, সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক। কিন্তু এটা সবাই কম বেশি আমরা ফেস করে থাকি ডিউরিং পিউবার্টি, প্রেগন্যান্সি, অনেক টাইমেই আমরা এটা ফেস করে থাকি। সো এটা নিয়ে অনেকে ইনসিকিউর থাকে তাদের স্কিন নিয়ে, অনেকে অনেক রকমের চিন্তা করতে থাকে যে এটা কি একেবারে কখনো যাবে নাকি যাবে না। ইভেন অনেক মিথ আছে এটা নিয়ে, যে অনেকের ধারণা কখনো স্ট্রেচ মার্ক কিন্তু রিমুভ করা পসিবলও না। আর কেন হয়েছে এটাও কিন্তু অনেকে বলতে পারে না, কবে তার বডিতে এই ধরনের মার্কস ডেভেলপ হলো বা কিভাবে এটা রিমুভ হবে কি হবে না, বা এটা কোনো ধরনের ডিজিজও কিনা, অনেক ধরনের কনফিউশন থাকে। সো আমি বেসিক্যালি জানতে চাই যে স্ট্রেচ মার্কটা আসলে কি, এটা আগে জানবো। ফার্স্ট অফ অল ইটস নট এ ডিজিজ, ওকে। জেনারেলি স্ট্রেচ মার্কসটা আমাদের কি কারণে হয়ে থাকে এবার একটু বলি। তুমি জেনারেলি যে রিজনগুলো বললে, ধরো তোমার বয়সন্ধিকালের সময়, প্রেগনেন্সির সময়, যে কি হয় আমাদের স্কিনটা হঠাৎ করে কিন্তু অনেক স্ট্রেচ করে, যেটা থেকে বেসিকলি বলতে পারো যে এই যে স্ট্রেচ মার্কসের এই নামটা আসা। সো যখন দেখা যায় যে আমার স্কিনের উপর একটা স্ট্রেস পড়ছে, হঠাৎ করে অনেক বেশি ওয়েট গেইন হলে বা ওয়েট লুজ করলে যেটা হয় কি আমার স্কিনের যে ইলাস্টিন বা কোলাজেন যেটা, সেটা একটা ব্রেকডাউন হয়, এবং সেটা থেকেই আমার স্কিনের উপর এই স্ট্রেচ মার্কসটা ডেভেলপ করে। তো এই স্ট্রেচ মার্কসটা সাধারণত দেখা যায় পিউবার্টির সময়, আমরা যখন গ্রোথ হয় অনেকের সেই টাইমে এটা দেখা দেয়, বা অনেক বেশি ওয়েট গেইন করলে বা ওয়েট লুজ করলে স্কিনের উপর এই স্ট্রেসটা পড়ে, সেটা থেকেও এই স্ট্রেচ মার্কসটা দেখা দেয়। তারপর ফ্যামিলিতে যদি কারো এমন কারো স্কিন টাইপ দেখা যাচ্ছে যে তুমি হয়তো তোমার বাবা বা মায়ের এমন একজনের স্কিন টাইপ তুমি পেলে যে স্কিনটা হচ্ছে প্রোন টু ডেভেলপ স্ট্রেচ মার্কস ভেরি ইজিলি। হয়তো দেখা যাচ্ছে এমন অনেকেই আছে যারা ওয়েট গেইন করছে বা প্রেগনেন্সিতে তাদের ওরকম সিভিয়ারভাবে স্ট্রেচ মার্কস হয়তো পড়ছে না, আবার অনেকে হয়তো আছে যে খুব সিভিয়ারভাবে পড়ে যাচ্ছে। সো এখানে কিছুটা জেনেটিক্সের একটা ইম্প্যাক্ট থাকে। আর স্ট্রেসের তো একটা ব্যাপার আছেই, যে এক্সেসিভ স্ট্রেস নিলে কিন্তু দেখা যায় যে আমাদের স্কিনের কোলাজেন যেটা বা এগুলো কিন্তু আস্তে আস্তে ব্রেকডাউন করতে থাকে। সো সেটা থেকেও কিন্তু আমার স্কিনটা মানে স্ট্রেচ মার্কস প্রোন হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা থেকে এটা সিভিয়ারিটিটা বেড়ে যেতে পারে। তাহলে এটা ট্রিটমেন্টটা কিরকম হতে পারে? আচ্ছা, আমি যদি একদম অনেস্টলি বলি, ঠিক আছে, সো
এই একটা ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। বাট তার থেকে বেশি আমি একটা কথা বলবো যে তোমাকে আমি একটা সিম্পল জিনিস বলি, যেমন আমি আশেপাশে আমাদের অনেকের মধ্যেই দেখি যে স্ট্রেচ মার্কস নিয়ে বেশ কনসার্ন। তুমিই বলো, এটা এতটাই স্বাভাবিক যে আমার বয়সন্ধিকালে যখন আমি আমি একজন মানে গ্রো করছে বা একজন বড় হচ্ছে বা হঠাৎ করে ওয়েট লুজ হওয়া, ওয়েট গেইন করা, এগুলো কিন্তু আমাদের জীবনের খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, তাই না? সো সেটা থেকে কি আমার স্কিনের উপর কিন্তু এটার একটা সাইন বা ইম্প্যাক্ট খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল, রাইট? ফর এক্সাম্পল, তুমি যদি 10 জনের সাথে কথা বলো, তুমি কথা বলে হয়তো দেখবে 10 জনের মধ্যে হয়তো 9 জনের বা 10 জনেরই হয়তো স্ট্রেচ মার্কস আছে, কিন্তু আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে ওপেনলি কারোর সাথে অনেকে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না বলে আমরা জানতে পারি না, এবং এটাই ভেবে বসে থাকি যে হয়তো এটা আমার একটা ফ্ল, এবং এটা নিয়ে নিজেরা মন খারাপ করি, ইনসিকিউর ফিল করি। বাট এটা কি আসলে ইনসিকিউর ফিল করার মতন কোনো কিছু? আমি তো মনে করি না। তোমার কি মনে হয়? না, আমার মনে হয় যে আমরা বডি পজিটিভিটি নিয়ে এত কথা বলি, সো আমরা যদি নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে না পারি যে এরকম আমরা আছি, এভাবেই যদি নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ বডি পজিটিভিটি? আর আমার মনে হয় যেটা যে এই ধরনের বডি পজিটিভিটি থেকেই কিন্তু মাইন্ড পজিটিভিটিটা আসে। সো আমি যদি রেগুলার লাইফে ভালোভাবে ফাংশন করতে চাই, আমার এই জার্নিটা এভাবেই স্টার্ট হওয়া উচিত, বা আমার এই অ্যাকসেপ্টেন্সটা নিজেকে দিতে হবে। অবশ্যই। এবং একটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা কথা আমি তোমাকে বলি, চেঞ্জ স্টার্টস উইথ ইউ। সো তুমি যদি পজিটিভলি চিন্তা করতে না পারো, ইউ ক্যানট এক্সপেক্ট যে আরেকজন পজিটিভলি চিন্তা করবে। সো তুমি যদি নিজেকে পজিটিভলি দেখো, তুমি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকো, দ্যাট চেঞ্জ স্টার্টস উইথ ইউ অ্যান্ড দ্যাট স্প্রেডস। তুমি কিন্তু তোমার অরাটা স্প্রেড করো তোমার আশেপাশে, রাইট? তোমার যে এনার্জি, সেটা কিন্তু তুমি তোমার আশেপাশে স্প্রেড করছো। সো আমি আরেকজনের কথা শুনে মন খারাপ করে বসে না থেকে, আমি যদি বরং নিজে কনফিডেন্ট থাকি এবং নিজেই আমি পজিটিভিটিটা ছড়াই, সেটা কিন্তু আরেকজনের উপর ট্রান্সফার করবে এবং এভাবে জিনিসটা ছড়াতে থাকবে। আমি কেন এই কথাটা বললাম? বিকজ আমি স্ট্রেচ মার্কস নিয়ে আমাদের এখানে প্রচুর আমি প্রশ্ন এবং কোয়েরিজ পাই। স্ট্রেচ মার্কস সবার থাকে, আমারও আছে, আই বিলিভ তোমারও হয়তো আছে। সো দিস ইজ ভেরি ন্যাচারাল। সো এগুলোকে আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেব ততটাই ভালো এবং স্বাভাবিক। এটা আমার মনে হয় এটা এমন একটা বিষয়, বা আমি বলবো স্কিনের এটা এমন একটা মানে এফেক্ট, যেটা নিয়ে আমি মন খারাপ করা মানে শুধুমাত্র মানে কি বলবো, নিজেকে নিজেই স্ট্রেসফুল একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া, বা নিজের মানসিক ভাবে নিজেকে আমি ডিসফাংশনাল করে ফেলা, ইন আ ওয়ে। এটা আমি তাই বলবো। এবার আসি আমি ট্রিটমেন্টের কথা যদি বলি, এটার আসলে খুব ভিজিবল ইমপ্রুভমেন্টের কোনো ট্রিটমেন্ট নেই, বাট আমি এটা প্রিভেন্ট করার চেষ্টা করতে পারি। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমার স্কিন যেন হাইড্রেটেড থাকে, ময়শ্চারাইজড থাকে, এটা আমাকে এনশিওর করতে হবে। সো হাইড্রেশনের জন্য আমি বডি লোশনের সাথে হাইলুরনিক অ্যাসিড মিক্স করে ইউজ করতে পারি, যেমন আমি গ্লিসারিন মিক্স করে ইউজ করতে পারি, যেটা কিনা আমার স্কিনে ময়শ্চারটা ধরে রাখতে হেল্প করবে। সাথে হচ্ছে আমি খুব ভালো ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করতে পারি, যেমন অলিভ অয়েল ইউজ করতে পারি আমার স্কিনে। এগুলো কিন্তু আমার স্কিনে ময়শ্চারাইজেশন ধরে রাখতে হেল্প করবে। এবং ফর এক্সাম্পল প্রেগনেন্সির সময় যদি আমি এগুলো মেনটেন করি, হয়তো আমার স্ট্রেচ মার্কসটা যদি অনেক 100% হওয়ার একটা চান্স থাকে, সেটার ভিজিবিলিটিটা আমি হয়তো কমিয়ে আনতে পারবো। আর এছাড়া চাইলে যদি ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করা যেতে পারে। কেউ যদি মনে করে যে না, আমি জাস্ট একটু দাগটা একটু কমাতে চাই, ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে যদি কোনো স্কিন লাইটেনিং ইনগ্রেডিয়েন্ট দেয়, সেটা পার্সেন্টেজ, স্কিনের ধরন অ্যান্ড সব কিছু বুঝে সেটা ইউজ করা যেতে পারে। বাট উই শুড নো যে আমার এই ইস্যুটা কিন্তু স্কিনের ডার্মাল লেয়ারে হয়ে থাকে, এবং দিস ইজ নট সামথিং যে আমি উপর থেকে কিছু একটা মানে মাসাজ করে বা স্কিন লাইটেনিং কিছু ইউজ করে 100% ভিজিবিলিটিটা রিডিউস করতে পারবো। আচ্ছা, অনেক কমন কোয়েরিজ থাকে কিন্তু বডি ট্যানিং নিয়ে, কারণ আমরা নর্মালি যখন ভেকেশনে যাই বা কোথাও ঘুরতে যাই, এরপরে এসে আমাদের যেটা ফার্স্ট কনসার্ন যে কেন বডি ট্যানিং ফেস করছি আমি, তাহলে এটা কি আমার কখনো যাবে না? অনেকেই মনে করে যে এটা কখনোই যাবে না, অনেকে আবার ভাবে যে কিছু ধরনের আমি পার্লারে যাব, কিছু লোকাল পার্লারে যাব বা কিছু ট্রিটমেন্ট করব, তাহলে এটা মেবি হচ্ছে রাতারাতি চলে যাবে একদম। সো এই ধরনের দুইটা কনসেপ্ট মানুষের মধ্যে থাকে। আমি এখন এক্স্যাক্টলি সো আমি একটু জানতে চাই যে বডি ট্যানিংটা অ্যাকচুয়ালি কেন হয়, আর এটা কিভাবে যদি হয়েই যায় তাহলে কি এটা অ্যাকচুয়ালি এটা রিমুভ করা পসিবল, নাকি এই জিনিসটাই লাইফ লং ক্যারি করতে হবে? আসলে আমরা সবকিছু খুব বেশি রাতারাতি চাই না, এটা আমাদের আসলে খুব বড় একটা প্রবলেম।
এটা আমাদের বডি, এটা আমাদের স্কিন, উই হ্যাভ টু গিভ ইট সাম টাইম। ফার্স্ট অফ অল বডি ট্যানিং কখনোই সারা জীবন থেকে যাবে এরকম কোনো কিছু না। আর ট্যানিং কেন হয় এটা তো আমরা সবাই জানি যে আমাদের স্কিন বেসিকলি কি করে, যখন আমরা সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসি তখন আমাদের বডি অটোমেটিক প্রোটেকশন, আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য অতিরিক্ত মেলানিনটা প্রডিউস করে থাকে। আর সেটা থেকেই আমার আসলে যখন আমি দেখা যাচ্ছে যে ভ্যাকেশনে যাচ্ছি, সারাদিন আমি রোদের নিচে ঘোরাঘুরি করছি বা সি বিচে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এই মেলানিনের প্রোডাকশনটা বেশি হচ্ছে এবং যা থেকে আমার স্কিনে ট্যানিং হচ্ছে, বডি ট্যানিং হচ্ছে। ভুলটা যে জিনিসটা অনেকে যেটা করে যে অনেকে ভ্যাকেশন থেকে আসার সাথে সাথেই বিভিন্ন ধরনের কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো স্কিনে অ্যাপ্লাই করতে থাকে, যেমন এইচএ বিএইচএ বা এই ধরনের প্রোডাক্ট। এটা করা উচিত না, কারণ এই সময় আমার স্কিনটাকে আমার কিছুদিন একটু রেস্ট দিতে হবে। আমি আমার বেসিক স্কিন কেয়ার রুটিনটা আমি মেনটেন করব, যেটা আমি রেগুলার করি। এরপর একটু সময় দেওয়ার পরে আমি ওই ট্যানিংটা যাতে আমার একটু তাড়াতাড়ি চলে যায় সেক্ষেত্রে আমি কেমিক্যাল এক্সফলিয়েটর এইচএ বিএইচএ এগুলো আমি ইউজ করতে পারি। এখন এই ট্যানিংটা কার কতদিন থাকবে বা কার কতদিন সময় লাগবে যেতে, সেটাও পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে। এমন হতে পারে যে তোমার সেল টার্নওভার স্কিনের খুব দ্রুত হয়, বা আমার স্কিনের সেল টার্নওভারটা অত দ্রুত হয় না। সো যখন তোমার দ্রুত স্কিনের সেল টার্নওভারটা হচ্ছে, তোমার স্কিনের লেয়ারে, নিচের লেয়ার থেকে যে নিউ স্কিন সেলসগুলো থাকে সেটা তোমার উপরের লেয়ারে চলে আসে, ফাস্ট চলে আসছে এবং সেটা থেকে দেখা যাচ্ছে তোমার স্কিনের যে ট্যানিংটা সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে প্রসেসটা ডিলে হতে পারে। সো সেক্ষেত্রে আমার ধৈর্য রাখতে হবে, বাট এর মানে এই না যে আমার এটা সব সময়ের জন্য এই ট্যানটা থেকে যাবে, রাইট? সো বেসিক স্কিন কেয়ার রুটিনটা আমার মেনটেন করতে হবে। আর ভ্যাকেশনে থাকলে যেটা করা যায়, টেম্পোরারি রিলিফের জন্য আমি কোনো সুদিং জেল ইউজ করতে পারি, যেটা আমাকে একটা টেম্পোরারি রিলিফ দিবে, কুলিং এফেক্ট দিবে স্কিনে। হ্যাঁ, আর আমি ইম্প্যাক্টটা কমানোর জন্য সানস্ক্রিন তো আমাকে অবশ্যই ইউজ করতে হবে। আমাদের দেশের ওয়েদারে আমি SPF 30 অ্যান্ড অ্যাবাভ আমি ইউজ করব। আর সানস্ক্রিনটা বেসিক কিছু রিকোয়ারমেন্ট যেগুলো থাকে আমার ফলো করতে হবে, যেমন বের হওয়ার অ্যাটলিস্ট 20 থেকে 25 বা 30 মিনিট আগে সানস্ক্রিনটা আমি ব্যবহার করব। এবং যেগুলো সান এক্সপোজড এরিয়া আমার হাতে বা ঘাড়ে, যে জায়গাগুলোতে আমি ভ্যাকেশনে যাচ্ছি সেখানেও আমি সানস্ক্রিনটা ইউজ করব। এগুলো মেনটেন করতে হবে। অ্যান্ড রিঅ্যাপ্লিকেশন ইজ আ মাস্ট, কারণ আমি যে সারাদিন আমি যদি সূর্যের মধ্যে থাকি সেক্ষেত্রে আমার 2 to 3 আওয়ার্স পর পর বা অনেক বেশি সোয়েটিং হচ্ছে, আমাকে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে, বারবার রিঅ্যাপ্লাই করতে হবে। আবার একটা ব্যাপার হচ্ছে যে আমরা সানস্ক্রিনের পাশাপাশি আরেকটু নিজেদেরকে সানট্যান থেকে একটু যদি চাই যে এটা আমার না হোক, সেক্ষেত্রে সান প্রোটেকশনের কিছু ফিজিক্যাল মেথডও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। একটু ছাতা নিয়ে বের হওয়া, যখন হ্যাট চুজ করছি আমি সেক্ষেত্রে একটু ওয়াইড ব্রিমড হ্যাট চুজ করা, একটু এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো করলেও কিন্তু আমি ডিরেক্টলি আমার স্কিনকে সান এক্সপোজারের আন্ডারে আনছি না। সো ওই দিক থেকেও কিন্তু ট্যানিংটা অনেক কম হয়ে থাকে। ঠিক ঠিক। আচ্ছা, সো বডি ট্যানিং যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেকেরই কনসার্ন থাকে যে স্কিন কেয়ার রুটিনে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট আমি আনতে পারি বা কি কি ইনগ্রেডিয়েন্ট আমি ইনক্লুড করতে পারি যেটা আমার হয়তো স্কিনটাকে আগের একটা শেডে নিয়ে যাবে। ওকে, যেটা আমি বললাম যে যেমন কেমিক্যাল এক্সফলিয়েটর যেগুলো, সেগুলো তো আমি আমার স্কিন কেয়ার রুটিনে ইনকর্পোরেট করতে পারি। এছাড়া স্কিন লাইটনিং ইনগ্রেডিয়েন্ট যেমন আলফা আরবুটিন, ভিটামিন সি, এগুলো ইনকর্পোরেট করা যেতে পারে। ওকে, আচ্ছা, আমাদের বডি ড্রাইনেস থেকে একটা খুব কমন যে প্রবলেমটা অনেকে ফেস করে থাকে সেটা হচ্ছে কেরাটোসিস পিলারিস। এখন এইটা নিয়ে অনেকেই জানে না, আবার অনেকেরই কিন্তু এই প্রবলেমটা আছে, এটা ওরা জানেও না যে নামটা কি, এটা কেন হচ্ছে, ভাবছে যে আমার রেগুলার হয়তো স্কিনের যেসব আমি রেগুলার কনসার্ন পেয়ে থাকি তার মধ্যে এটা একটা। সো এই জিনিসটা আসলে কি, আমি এটা নিয়ে ফার্স্টে জানতে চাই। ওকে, কেরাটোসিস পিলারাইসিস যেটা, এটা সাধারণত দেখা যায় কি যে আমাদের হয়তো হাতের কনুইয়ের এই জায়গাটাতে বা ধরো তোমার থাইজের সাইডে এরকম কিছু এরিয়াতে দেখবে যে তোমার লোমকূপের মধ্যে ছোট ছোট কালো কালো মানে দানার মতন ছোট ছোট দেখা যাচ্ছে। আবার হাত দিয়ে যদি তুমি টাচ করো একটু বাম্পি টাইপের একটা ফিল করা যাবে এবং কালো কালো ছোট ছোট দেখা যায়। এরিয়াটা কিছুটা অনেক সময় ড্রাই থাকে। সাধারণত ড্রাই সেনসিটিভ স্কিনে এই স্কিন কনসার্নটা দেখা দেয়। এটা খুবই
হার্মলেস একটা স্কিন কনসার্ন, এটা নিয়ে আসলে এত ওয়ারিড হওয়ার মতন কোনো কিছু নেই। তো এই স্কিন কনসার্নটা সাধারণত যে কারণে হয়ে থাকে, আমাদের স্কিনে যে কেরাটিন নামক এক ধরনের প্রোটিনের প্রোডাকশন হয়, যেটা আমাদের স্কিনটাকে হেলদি রাখতে হেল্প করে, সেটার এক্সেসিভ বিল্ড আপ হলে দেখা যায় যে আমাদের এই হেয়ার ফলিকলগুলো ক্লগ হয়ে ওই জায়গাটায় এই স্কিন কনসার্নটা দেখা দেয়। সো বেসিক্যালি কেরাটোসপিয়ারাইসিসটা এটাই হচ্ছে স্কিন কনসার্ন, এবং সাধারণত ড্রাই সেনসিটিভ স্কিনে এটা বেশি দেখা দেয়। আচ্ছা, যদি এটা কারো অলরেডি হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে পারে তারা? ওকে, অলরেডি যদি হয়ে যায়, এটার পেছনের যদি আমি আরও কিছু কারণের কথা বলি, যেমন অনেক সময় যেটা ভেরি কমন, যে ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে জেনেটিক্যাল কারণে এটা হতে পারে। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে, অনেকে একটা ভুল করে যে এটা অ্যাকনের মতো এটাকে অনেক সময় খুঁটিয়ে থাকে, বা এটাকে দেখা যায় যে জোরে জোরে ঘষাঘষি করে কোনো হার্শ ফিজিক্যাল স্ক্রাব দিয়ে। এটা একেবারেই করা উচিত না। এটা থেকে আমার স্কার হতে পারে, দাগ পড়ে যেতে পারে, স্কিনের আরও ক্ষতি হতে পারে। উল্টো আমার স্কিনটাকে আমি যতটুকু সম্ভব ময়শ্চারাইজ রাখার চেষ্টা করব। আমি স্কিনটাকে সবসময় ময়শ্চারাইজেশনের উপর রাখবো। ইউরিয়া বেসড ময়শ্চারাইজার আমি ইউজ করতে পারি। এক্সফলিয়েশনের জন্য আমি কিছু মাইল্ড এক্সফলিয়েটার ইউজ করতে পারি, বাট ময়শ্চারাইজার ফর্মে ইউজ করতে পারি। যেমন এমন ময়শ্চারাইজার যেটাতে ধরো তোমার ল্যাকটিক অ্যাসিড আছে, গ্লাইকলিক অ্যাসিড আছে, সেগুলো আমি ইউজ করতে পারি যে এটাকে একটু মিনিমাইজ করার জন্য। বাট হার্শ কোনো স্ক্রাব সেটা দিয়ে রাব করা, এই ধরনের কাজ আসলে করা যাবে না। আচ্ছা, সো এই জিনিসগুলো ফলো করলে বেসিক্যালি আমরা এই যে এই প্রবলেম থেকে, হ্যাঁ, আমি এটাকে কিছুটা হয়তো প্রিভেন্ট করতে পারবো। অনেক সময় দেখা যায় অনেকে কিছুদিন পর চলে গেলে এটা আবারও ফেরত আসতে পারে। সো খুব বেশি যদি এটা নিয়ে কেউ বদার থাকে, সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারে। ওকে, সো আজকে কিন্তু একটা অনেক ইউনিক টপিক নিয়ে আমরা কথা বলেছি, বডি স্কিন কেয়ার নিয়ে। কারণ সবসময়ই দেখা যায় যে আমরা আমাদের ফেসের স্কিন কেয়ার, আমাদের হচ্ছে হেয়ার কেয়ার, এই টপিকগুলোতে অনেক অনেক কথা বলে থাকি, কিন্তু বডি স্কিন কেয়ারটা সামহাও অনেকে ইগনোর করে ফেলে, বা অনেকের কনসার্ন থাকলেও তারা এই ব্যাপারে বেশি হয়তো প্রায়োরিটাইজ করে না, যে কি করতে হবে এটাও অনেকে জানে না। ঠিক, এক্স্যাক্টলি। সো আমার মনে হয় তাদের জন্য আজকের সেশনটা বেশ হেল্পফুল ছিল। আর আজকে যেহেতু আমরা আমাদের গত পডকাস্টগুলো থেকে আমাদের যেই আস্ক সাজগোজের এপিসোডগুলো ছিল, সেখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি পেয়েছে। সো আমার মনে হয় নেক্সট ডে আমরা যে এপিসোড করব, সেখানে আজকে যে আমরা কোয়েশ্চেনগুলো পাবো, সেখান থেকে কিছুটা আমরা পিক করে হয়তো রিসার্চ করে তারপরে আমরা একটা নেক্সট এপিসোডের জন্য রেডি হতে পারি। রাইট। সো টেক কেয়ার আপু, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ রেজওয়ানা, ইউ টু টেক কেয়ার। ওকে।